সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। সুপ্রিয় দর্শক এবং আতিক ভাই, সকল জল্পনা কল্পনা শেষে আমরা দেখলাম যে নতুন রাহাবার নিয়োগ হলেন। উনি আপনার আলী খামিনিরই ছেলে, যেটা আমরা বলছিলাম, আপনিও বলেছিলেন, মোস্তফা খামিনি। এই সংবাদটা আসলে অনেক আগেই বাইরে লিক আউট বা ধারণা করছিল, যেহেতু অন্য সময় হলে হয়তো বা তাদের যে আপনার আমাদের যিনি মারা গেলেন আলী খামিনি, উনি যাকে প্রপোজ করে গেছিলেন, মোটামুটি ইঙ্গিত দিয়ে গেছিলেন ওনার হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু যুদ্ধ একটা চলছে, যুদ্ধ ব্যবস্থায় এই 88 সদস্যের যে সদস্য কাউন্সিল, ওনারাই মুস্তাফাকে এই সময় সঠিক আবার নির্বাচন করেছে বলে অনেকে বলছে। এদিকে আবার ইসরায়েলের প্রতিকার তো হবেই, ট্রাম্প রাগ করছে, তাকে সুরা সদস্যতে নেওয়া হয়নি। সবকিছু মিলে আজকে 10ম দিন, যুদ্ধের 10ম দিন। আপনি আগে একটু মুস্তাফা খামিনকে নিয়ে কিছু বলেন, আমাদের দর্শকরা ওয়াকিবহাল আছে, তারপরে একটু। আসলে কালকে আমি যখন সেহরির জন্য উঠলাম, তখন উঠেই হঠাৎ দেখি যে আল জাজিরা ব্রেকিং দিল এবং ইরানি যে কিছু সূত্র আছে ওরাও ব্রেকিং দিল। তো তখনই দেখলাম যে আসলে নতুন রাহবার নির্বাচিত হয়েছে এবং ইনি, এটা অবশ্যই ইরানের জন্য তো একটা সুসংবাদ এবং মুসলিম বিশ্বের জন্য একটা সুসংবাদ। কারণ আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে ইরানের যে লিডার আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি, উনি মজলুম অবস্থায় শাহাদাত বরণ করেছেন এবং তার ছেলে, ইনিও একজন মজলুম। কারণ ইনি নির্বাচিত হওয়ার আগেই তার পিতা, মাতা, স্ত্রী, কন্যা, তার শ্বশুর এবং তার ভাই, ভাতিজেই, এরকম অনেকে, পরিবারের অনেকে মারা গেছে। তার মানে উনি খুব মজলুম অবস্থায় আছে। এবং এই লোকটির আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, সেও কিন্তু খুব বিপ্লবী। তার 17 বছর বয়সে প্রথম সে যুদ্ধে অংশগ্রহণ করে, ইরান ইরাক যুদ্ধে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে দেশের সব ভাঙ্গা করা এবং সকল দুরবস্থায় সে তার পিতার পাশে থেকে থেকে উঠে এসেছে। কিন্তু বাস্তবে এদের দেখেন আপনি সর্বোচ্চ চরিত্রবান। এবং আয়াতুল্লাহ খামিনির ছেলে, সে ইরানের মতো একটা রাষ্ট্র, যারা মানে আমরা তো আর ইরানের লেভেলের না। তো ইরান হলে আমেরিকার সাথে ফাইট দেয়, রাশিয়ার সাথে ফাইট দেয়, তারা ওই সমকক্ষ মানে। এইরকম একটা রাষ্ট্রের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতার ছেলে, তাদের নিজের কোনো বাড়ি নেই। হ্যাঁ, সে তার পিতার সাথে থাকতো এবং এখন সে তার স্ত্রী, সন্তানাদি সব হারাইলো। তো এই অবস্থায়, এবং এছাড়া তার কিন্তু একটা মজার ব্যাপার, সে কিন্তু তার পিতার সাথে থেকে থেকে তার পিতার সব কার্যক্রমের অংশীদার হয়েছিল, হাতে কলমে একদম প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে উঠছেন। এবং ইনি কিন্তু এই যে ইরানের যে একটা বিপ্লবী বাহিনী আছে, ওই বাহিনীরও এক সময় খুব ছিলেন এবং ওইটাতে তার খুব প্রভাব আছে। এবং ইনি যে রাহাবার হবে কি না, এটা নিয়ে জল্পনা কল্পনা ছিল। 88 জন অ্যাসেম্বলির 88 জনের যে কেউ হতে পারত। আচ্ছা, হ্যাঁ, ইনিও হতে পারতেন। তো ইনি হয়েছেন এবং সবার দৃষ্টি তার দিকে। এবং আপনি যেটা বললেন যে যুদ্ধের কারণে হয়তো ওনার দিকে একটু সবার নেক দৃষ্টিটা পড়ে গেছে আর কি। তো এখন কালকে তাকে যখন রাহবার ঘোষণা দিয়েছে, সাথে সাথেই ধরেন তাদের যে বিপ্লবী বাহিনীগুলো, সেনাবাহিনীগুলো, পুলিশ এবং রাষ্ট্রীয় যত অর্গান, সবাই তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে এবং তারা তার সাথে একই সাথে। এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাতে বেলা রাস্তায় নেমে, শহরের দেশটির সকল শহরের রাস্তায় মানুষজন নেমে গেছে। তো এগুলো আসলে যে বাইরে থেকে আমরা যেরকম ইরানকে দেখি, বিষয়টা ওইভাবে না। তার বয়স মোটামুটি 56 বছর। হ্যাঁ, এবং এই যে পাগল ছাগল কিছু লোক বলে, হ্যাঁ, নিজে হলে একটা অসভ্য এবং বর্বর, সে বলে আরেক দেশের নেতা নির্বাচনে তারে কেন? আর আমেরিকার তুই যে প্রেসিডেন্ট হয়েছিস, তোমার বেলায় কি পৃথিবীর অন্য কোন লোক এসে বলছে যে আমরা তোমাকে প্রেসিডেন্ট বানাই? মানে গায়ে মানে না, আপনি মোড়ল আর কি। এই অবস্থা চলছে। তো অবশ্যই এই সুপ্রিম লিডার ইরানকে আরো উন্নত অবস্থান নিয়ে যাবে। এবং তিনি হলেন ইরানের যে প্রথম ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি, এবং সেকেন্ড হলো তার পিতা আয়াতুল্লাহ খামেনি, আর এখন তিনি হলেন তৃতীয় মুজতবা খামেনি। হ্যাঁ, তো এখন দেখা যাক সামনে কি হয়।
আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা তো এতক্ষণ মুস্তফা খামেনির মোটামুটি একটা বায়োগ্রাফি আমাদের আতিক ভাইয়ের মুখ থেকে পেয়ে গেলেন। আমি এখন আল জাজিরার একটা বিশ্লেষণ আমার চোখ আটকে গেছে। তারা বলছে যে এটা তো উনি আরো সফট হতে পারেন, অবস্থার পরিপ্রেক্ষিতে কঠোর হতে পারেন। যে ধরনের পরিস্থিতিতে তিনি বলেছেন তার দেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য সব ধরনের আপনার পদক্ষেপ গ্রহণ করবেন। তা ওনাকে একদম ক্ষিপ্ত হতে পারেন বা আসলে বিষয়টা হলো মার্কিনীরা এবং ইসরায়েলিরা ওদের দুইটা টার্গেট আছে। মার্কিনীদের টার্গেট হলো দেশ তোমার তেল আমার, আর ইসরায়েলিদের টার্গেট হলো যে আমার বিরুদ্ধে আমার চেয়ে উঁচু মানের এই এলাকায় কেউ থাকতে পারবে না। আর আসলে ইসরায়েল তো মার্কিন যুক্তরাষ্ট্রেরই একটা এক্সটেনশন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফিস্টিকেটেড অস্ত্রপাতিগুলো ইসরায়েলে দেয়া হয়। তো এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে তারা বলতেছে যে মোস্তফা খামেনি গ্রহণযোগ্য নয়। আরে ইরানের নেতা তোর কাছে গ্রহণযোগ্যতাতে কি আসে, ইরানের জনগণের কাছে গ্রহণযোগ্য সেটা হলো ফ্যাক্টর। এবং সেইটা তাদের এই আঙ্গুল তোলা জিনিস তো আসলে কেউ মেনে নিচ্ছে না। এবং আপনি একটা অদ্ভুত বিষয় খেয়াল করবেন, এক সময় কিন্তু শিয়া সুন্নি বলে ইরানকে সাইড লাইনে ফেলে দিত। এগুলোও কিন্তু মার্কিনী প্রচারণা, ন্যারেটিভ। মুসলমানদের আমার দুই ভাই, আমি শিয়া না সুন্নি এটা আমার বিষয়। আমাদের দেশেও তো আছে, আমরা তো কোনো ধরনের এটা তো মানে শিয়ার সুন্নি হতে তো আমি আর অমুসলিম হয়ে যাচ্ছি না। এবং আপনি খেয়াল করেন যে গত এক বছরে আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি সারা মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হয়েছে। আমি অবাক হয়ে গেছি, যাদের আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদেরকে আমি নাস্তিক মনে করতাম, এরাও দেখি আয়াতুল্লাহ খামেনির প্রচন্ড ভক্ত এবং আমাকে নানান তথ্য তারা দিতেছে। আমি তো অবাক হয়ে যাই যে সবার ভিতরেই দেখেন ইমানি চেতনা এবং ভ্রাতৃত্ববোধের যে চেতনা এটা রয়ে গেছে। এবং এই যে মুস্তাফা রাহবার কে হবেন, এটা কিন্তু সারা পৃথিবীর মুসলমানদের কাছে একটা আকর্ষণ। এবং আপনি জানেন শিয়া মাযহাবের যে বিভিন্ন আশার বাণী হিসেবে তারা মনে করতেছে যে মুস্তাফা খামেনির মাধ্যমে ইমাম মাহদী ইসলামের কাছে তাদের বিপ্লবের পতাকা হস্তান্তর করা হবে। তো আর আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলিরা, আমি এই জিনিসটা ক্লিয়ার, অনেকে বলে যে আচ্ছা ইরান গোয়েন্দা খাতে এত দুর্বল কেন, এটা কিন্তু একটা মজার ব্যাপার। আপনি খেয়াল করবেন, ইরান হলো একটা দেশ, তার বাজেট সীমিত, কারণ তাকে এমবার্গো দিয়ে রাখা হয়েছে, যার ফলে সে ইচ্ছা করলেই অনেক বাজেট দিতে পারে না। তার 2-3টা গোয়েন্দা সংস্থা আছে, এরা সারা পৃথিবীতে কাজ করে এবং এদের কাজ করতে গিয়ে দেখেন বাধার সম্মুখীন কি, মুসলিম গোয়েন্দারা ইচ্ছা করলে মদ এবং মেয়ে মানুষ ব্যবহার করতে পারে না, যেটা পাশ্চাত্য বা সব দেশের গোয়েন্দা সংস্থাগুলো করে। এবং এইখানে আপনি খেয়াল করেন মার্কিন যুক্তরাষ্ট্রের 7-8টা গোয়েন্দা সংস্থা ইরানের বিরুদ্ধে কাজ করে, পুরা ইউরোপীয় ইউনিয়নের 20 থেকে 25টা গোয়েন্দা সংস্থা, তার পাশে টার্কি, তার পাশে পাকিস্তান, আজারবাইজান এবং এই মধ্যপ্রাচ্যের যে সৌদি আরব, কাতার, কুয়েত, সব মিলিয়ে ইরানের 2-3টা গোয়েন্দা সংস্থাকে তাদেরকে মোকাবেলা করতে হয় 50-এর অধিক গোয়েন্দা সংস্থাকে। এবং এই 50-এর অধিক গোয়েন্দা সংস্থা, এদের বাজেট অফুরান, হ্যাঁ, বিলিয়ন ডলার। আর ইরানের গোয়েন্দা সংস্থার বাজেট হয়তো $1 বিলিয়ন হবে না। হ্যাঁ, তো এই যে এত প্রতিকূল অবস্থার মধ্যে যে ইরান যে টিকে আছে, এটাই তো বেশি। আর একটা প্রমাণ দিতে চাই, সরি, ওদের গোয়েন্দা সংস্থা একটা প্রমাণ দেয়, আপনি একটু এটা বিশ্লেষণ করেন। এই যে ইরানের মাটির নিচে বলে বা পাহাড়ের নিচে বলে যে এত এত শত শত মিসাইল সিটি রয়েছে, মানে শত শত, আমি বললাম যে ওদের ক্ষেপণাস্ত্রগুলো আছে, এটা তো আজ পর্যন্ত লিক আউট হয়নি না। তার মানে গোয়েন্দা সংস্থা স্ট্রং, ওদের মধ্যে জাতীয়তা বোধ আছে। যতই বিরোধী দল থাক, মাঠে কেউ আছে, যখন দেশের স্বার্থ আছে সবাই তো এক। ওখান থেকে তো আমি বেঈমানকে বের হতে বা মীর জাফরকে তো দেখি না, বা এই যে ইরানের যে শক্তিশালী ইউনিটটা রয়েছে তাদের কাউকে কখনো বিদ্রোহ করতে দেখি না, কোনো জেনারেলকে বিদ্রোহ করতে দেখি না। এটার মূল কারণটা কি? মূল কারণ হলো তাদের জাতীয়তাবোধ, দেশাত্মবোধ এবং তাদের যে নৈতিক মান। ইরানের বিপ্লবের মাধ্যমে পৃথিবীর অন্য দেশের বিপ্লবে আপনি দেখবেন যে লোকজনকে খুব বেশি চেঞ্জ করে ফেলানো যায়, কিন্তু ইরানের আলেমরা পুরা জাতিকে আত্মিকভাবে সংশোধনের দিকে নিয়ে গেছে, যার ফলে এই জাতির মধ্যে আপনি ফাটল ধরতে পারবেন না। এর বাইরে তো 4000 বছরের ঐতিহ্য এগুলো আছেই। হ্যাঁ, এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে ইরানের যে যুদ্ধের কৌশল, আপনি পৃথিবীতে কিন্তু এই যে মাটির নিচে সুড়ঙ্গ করে যুদ্ধের কৌশল, এটা সিরিয়াতে অনেক প্রাচীন আগে পাওয়া যায়। পরে আপনি ফিলিস্তিনিরা কিন্তু এই ধরনের সুড়ঙ্গ পদ্ধতিতে প্রচুর যুদ্ধ করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা সফল। এবং ইরান কিন্তু এই যে ওই পদ্ধতিটাকেই তাদের দেশে কিন্তু খুব সুন্দরভাবে কাজে লেগেছে। এবং কালকে আমরা শুনলাম যে ইরাক সিরিয়া সীমান্তের কাছাকাছি এলাকায়ও এরকম তাদের
বিশাল মাইলকে মাইল টানেল আছে এবং ওইখানেও এরকম ড্রোন মিসাইল এগুলি সংরক্ষিত করা আছে। তো আপনি যে ইসরায়েল বা আমেরিকা যে বৃহত্তর যুদ্ধ করবে তাদের কপালে কিন্তু শনি আছে। এবং আমি অবাক হই, দাঁড়ান, যদি এ ধরনের একটা মির্জাফর বা ই থাকতো তাহলে তো এমনি স্যাটেলাইট থেকে তারা দেখছে, যেমন পারমাণবিক তিনটা যে পারমাণবিক ওদের রিসার্চের আছে বা ওখানে তো তারা দেখছে, কিন্তু সবাই জানে যে রয়েছে, কিন্তু একটা জায়গাতে আইডেন্টিফাই। আচ্ছা, এই যে মীর জাফরের কথাটা বললেন, আসলে সাধারণ মানুষ আসলে হচ্ছে কি, সাধারণ মানুষ তো সাধারণের মতোই চায় যে আর এইটা মারে না কেন, ধ্বংস করে দেয় না কেন, কিন্তু যুদ্ধ কিন্তু আসলে খুব টেকটিক্যাল এবং প্রসেসগত ভাবে চালাইতে হয় এবং ইরানি বাহিনীগুলো সেটাই চালাচ্ছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, আমরা যে বলি খালি যে ইরানে মীর জাফর, রাহাবারের চারদিকে মীর জাফর, এই হয়েছে সেই হয়েছে, আরে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তো অনেক মীর জাফর ছিলেন, তার সাথেও তো প্রচুর এরকম গাদ্দারি করা হয়েছে। তো খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন করে এদের সাথে করলে সমস্যাটা কোথায়? আচ্ছা, আমি একটু দর্শকদের কমেন্টে যাচ্ছি, যাওয়ার আগে আপনার কাছে এই নবম দিন পর্যন্ত কি কি হয়েছে যুদ্ধের ক্ষয়ক্ষতি একটু সংক্ষিপ্তভাবে বলবেন। সুব্রত দর্শক, আজকের অনুষ্ঠানে প্রথম দর্শক হচ্ছেন রফিক শেখ। উনি হচ্ছে মুসলিম দেশ থেকে হামলা করে কি আর আরব নেতাদের গলা ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে? এটা আপনি সঠিক বলেছেন, এরা তো নিজেরা অনুতাপে ভুগে না, অনুতপ্ত নয়। ফয়জউদ্দিন লিখছেন 57টা মুসলিম স্টেট, নট ইরান, অল আর মুজাফর। উনি বলছেন যে আসলে 57টা দেশের নামকে ওয়াস্তেই আসলে আমরা জানি আরব লীগে একটা আছে, একই অবস্থা, এদের শোক জানানো ছাড়া, ক্ষোভ জানানো ছাড়া কোনো অধিকারই নাই, ক্ষমতা নাই। নিজামাদ লিখছেন, দিস ইজ দ্য ফরচুন অপরচুনিটি ফর দ্য আরব নেশন টু এসকেপ ফ্রম দ্য কালচার অফ আমেরিকা, দ্য অপোজিশন দ্যাট ইরান হ্যাজ গিভেন ইট। If they are Arab nation lose their opportunity, it will never get it again in the lifetime. সুন্দর একটা সুযোগ করে দিয়েছে ইরান তাদের, যে একা নিজের শক্তিতে তুমি দাঁড়াও, অন্য কোনো আমেরিকান কালচার থেকে বের হয়ে আসো। ধন্যবাদ আপনার, খুব সুন্দর বিশ্লেষণ আপনি করেছেন। মোহাম্মদ ফারুক লিখছেন, তেল, ভাড়া ও অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি গতিতে বেড়ে জীবনযাপন কষ্টকর হতে পারে, তাই বিশ্বকে বসবাস উপযোগী রাখতে সকলে উচিত আমেরিকার আগ্রাসন রুখে দেওয়া, মিথ্যা অন্যায় জুলুম বন্ধ করা, বিশেষ করে মুসলিম দেশগুলোর সঠিক পদক্ষেপ গ্রহণ করা। ইহুদি খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস এবং মুসলমানদের সম্পদ তেল ছিনিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে, তাদের মতে নিজেদের অপরাধের বিচার শাস্তি নেই, তাই শিশু মানব হত্যা জুলুমবাজে করতে দ্বিধা করে না, আরবের জল, স্থল, আকাশপথ মুক্তভাবে ব্যবহার করে ধ্বংসলীলা চালাচ্ছে, পৃথিবীকে পড়ছে। আপনি খুব সুন্দর কথা বলেছেন এবং এটাই হচ্ছে এখন দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যাভয়েড আমেরিকা অ্যান্ড ইসরায়েল। ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী দর্শক ইব্রাহিম মল্লিক লিখছে, আসসালামু আলাইকুম, আপনাকে সংবাদ তো দেখছি, আপনাকে ধন্যবাদ, আমাকে করার কিছু নেই, আল্লাহর কাছে নামাজ পড়ে 5 ওয়াক্ত দোয়া করতেছি, মুসলিমদের জয় হোক। মধ্যপ্রদেশ থেকে কারা মুসলিম একক, আল্লাহর রহমত, মুসলিম কি করে ঘোষিত হোক ইরানে, এক তুরস্ক, ফিলিস্তিন, আল্লাহর রহমত করুক। উনি আসলে আসাম আমাদের। আপনাদের কি অবস্থা আমাদের একটু জানাবেন তো কমেন্টে, আর আপনাদের জন্য দোয়া রইল। আসাদুজ্জামান লিখছেন, আমেরিকা, ইসরায়েল এরা কি ইরানের বিরুদ্ধে নিউক্লিয়ার বোমা ব্যবহার করতে পারবে? অবশ্যই না, এটা হবেই না, কোনো সুযোগ আছে নিউক্লিয়ার বোমা ব্যবহার করে? হ্যাঁ, মার্কিনিরা এবং ইসরায়েলিরা ওদের যে বর্তমানে অবস্থা, তাদের যে অস্ত্রের সংকট, এবং দেখেন আপনি চারদিক থেকে ওদের যে বিভিন্ন ঘাঁটিতে, যেমন গতকাল আমরা বলেছিলাম যে ওদের 3টা থার্ড নষ্ট হয়েছে 8টার মধ্যে, কিন্তু ইরানের যে খাতামুল আম্বিয়া এয়ারবেস, তারা কিন্তু গতকাল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা 4টি থার্ড নষ্ট করেছে। তার মানে কোরিয়া বা জাপানে নিয়োগকৃত অন্য একটি থার্ডও হয়তো তারা গোপনে নিয়ে এসেছিল, এবং যেটা আমরা আগেই শুনতে পাচ্ছিলাম যে আশেপাশের সব ঘাঁটি থেকে অস্ত্র এখানে নিয়ে আসতেছে। এটাই। আচ্ছা, ইমাদউদ্দিন লিখছেন, ইসরায়েল আমেরিকা হামলা ইরান কিভাবে মোকাবেলা করতেছে, বিশেষ করে মিসাইল গুলো, এগুলো কি ইরান ধ্বংস করতে পারে কি? অবশ্যই তো, প্রতিরক্ষা যে আপনার তাদের নিজস্ব যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এর সাথে চীন এবং রাশিয়ার যে সাহায্য বলেন, সহযোগিতা বলেন, শেয়ারিং বলেন, সবকিছুর মাধ্যমে তো। আসলে এটা খেয়াল করবেন যে মার্কিনিরা এবং ইসরায়েলিরা ইরানে যেসব হামলা করছে, অনেকে বলতেছে যেগুলা বিমান থেকে হামলা, আসলে বিমান থেকে করলেও তারা ইরানের রেঞ্জের বাইরে থেকে তারা এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলো ছুটছে, এবং আপনি বিমানকে কিন্তু রাডার সহজে ডিটেক্ট করতে পারে, এবং ক্ষেপণাস্ত্রগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে সময় পাওয়া যায় না। জাহান চিটাগন থেকে লিখছে, না সবাই আল্লাহর কাছে দোয়া করেন নেতানিয়াহুর মাথায় যেন একটা গায়েবী বোমা এসে পড়ে। খুব চমৎকার আপনি বলেছেন, ধন্যবাদ আপনাকে। আবুল হাসান লিখছেন, আমেরিকার নিপাত যাক।
পরবর্তীতে আমি আবার আপনাদের কমেন্ট পড়ে যে আতিফ যেটা বলছিলাম যে নবম দিন পর্যন্ত আজকে তো 10 আচ্ছা। দিন, আমি নবম দিন পর্যন্ত একটু হ্যাঁ। আপনার ক্ষতি সর্বশেষ যে অবস্থা সেটা হলো আন্তর্জাতিক বাজারে তেলের দাম 100 পার ব্যারেল $120 পৌঁছেছে, অলরেডি পৌঁছেছে। এটা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে $150 বা 200-র কাছাকাছি চলে যাবে, যেটা ইরান বারবার বলছিল যে এটা হবে। তারপরে আরেকটা জিনিস, সর্বশেষ যে সৌদি আরবে একটি হামলায়, ক্ষেপণাস্ত্রের হামলায়, এখানে 2 জন নিহত হয়েছে, একজন বাংলাদেশি এবং একজন ভারতীয়। অবশ্যই এটা আমাদের জন্য আসলে শোক, কারণ এই পর্যন্ত 3 জন বাংলাদেশি নিহত হয়েছে, আরব কিন্তু একজনও নিহত হয়নি। হ্যাঁ, আর এই যে আপনি যেটা বলতেছিলেন যে আসলে দ্রব্যমূল্যের দাম যুদ্ধের কারণে, আসলে যতটা না যুদ্ধের কারণে বাড়ে, বাংলাদেশের বিষয়টা আলাদা। আপনি আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটা খুব বাজে প্রবণতা আছে, যেমন একটা কথা বাজারে প্রচলিত যে যদি আজরাইল আলাইহিস সালাম ঘোষণা দেয় যে আগামী পরশুদিন কিয়ামত হবে, তারা কাফনের কাপড়ের দাম 3 গুণ বাড়ায় ফেলবে। তো অথচ আপনি ইরানে দেখেন, ইরানের যুদ্ধ চলতেছে, একজন রাস্তার ক্ষুদ্র বিক্রেতা, আলু বিক্রেতা, সে ছবি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, সে আলু নিয়ে আসছে, আলুর সে খুবই একটা মিনিমাম লাভ ধরে দাম দিয়েছে, এবং পাশে আবার একটা নোটিশ দিয়েছে যাদের কেনার সামর্থ্য নেই তারা একটা পরিমাণ মতো নিয়ে যেতে পারবে। তো এই মানবিক অনুভূতিগুলো আমাদের ব্যবসায়ীদের মধ্যে কবে জাগ্রত হবে এটা আমরা জানি না। আর আরেকটা জিনিস, এই শুধু কিন্তু এখন আমরা শুধু ইরানের যুদ্ধের দিকে ফোকাস করেছি, কিন্তু ওইদিকে লেবাননেও কিন্তু সিরিয়াস ফাইট চলছে, এবং ওইখানে কিন্তু স্থলযুদ্ধ শুরু হয়ে গেছে। এবং গতকাল আমরা দেখলাম বেকা উপত্যকা লেবাননের, ওইখানে কিন্তু 13টি হেলিকপ্টার যোগে ইসরায়েলি বাহিনী ওখানে প্রেরিত হয়েছিল, কিন্তু ওইখানে তারা অ্যাম্বুশের কবলে পড়ে এবং একটা হেলিকপ্টার তারা ধ্বংস হয়ে যায়, এবং বেশ কিছু সৈন্য নিহত হয়, অ্যারেস্ট হয়, এবং বাকিটা সব পালিয়ে যায়, এবং তারা স্বীকারও করেছে যে কিছু ক্যাজুয়ালিটি হয়েছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, ইউএস বলতেছে তাদের কোনো ক্যাজুয়ালিটি হচ্ছে না। এসে দুবাইতে যে মুহুর্মুহু ইরানি মিসাইল হামলা করছে, অনেকে বলতেছে দুবাইতে কেন? আসলে দুবাইতে প্রচুর আমেরিকান আর্মি এসে লুকায়িত অবস্থায় ছিল। তো এইখানে ইরানি সোর্স মতে গতকাল তারা 100-র মতো মার্কিন সৈন্যকে খতম করেছে। আর তারা বলতেছে যে না, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, এইটা না সেইটা না। অথচ আপনি দেখেন জার্মানির সমস্ত হসপিটালগুলো, জার্মানি আমাদের এক সোর্স থেকে পেলাম, জার্মানির হসপিটালগুলোতে সমানে মার্কিন সেনাদের নিয়ে ভর্তি করতেছে, মানে খুব মারাত্মক অবস্থা। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা স্বাস্থ্যজনিত সমস্যা, অ্যাক্সিডেন্ট, এগুলোর কারণে এইখানে আসে। তো অন্য সময় অ্যাক্সিডেন্ট করে জার্মানিতে ভর্তি হইতে হলো না, এখন তাদের ভর্তি হইতে হইলো। এবং আরেকটা খবর হলো, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, সে ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান দুজনকেই গতকাল ফোন করেছিল, কিন্তু এরপরেও তো যুদ্ধের অবস্থা। এবং ইরানে আপনারা দেখেছেন যে ইরানের তেল খনির উপর, তেলের রিজার্ভার এবং রিফাইনারি, এগুলোর উপর হামলা করেছে, যার ফলে ইরানের আকাশ কালো হয়ে গেছিল, তেল রাস্তায় পড়ে গিয়ে রাস্তায় আগুনের নদীর মতো দেখা গেছে। তো এইটা তো অবশ্যই যুদ্ধকালীন ক্ষতি, ইরানের আকাশ কালো হয়েছে। কিন্তু ইরানও কিন্তু পাল্টা আঘাত এনে হাইফা সহ ওরকম বেশ কিছু তেল ডিপো ওদেরও উড়িয়ে দিয়েছে। এবং ইসরায়েলিরা সর্বশেষ যেটা করতেছে, মানে কোনো ভিডিও যেন ধারণ না হয়, রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে যে সিসি ক্যামেরাগুলো, এগুলো ভেঙে ফেলতেছে যেন এগুলো রেকর্ড না থাকে। তারপরে সাধারণ মানুষ তো রেকর্ড করতেছে। হ্যাঁ, তারপরে আপনার আজকে সকালে কিন্তু আরেকটা তথ্য ছড়িয়ে পড়েছে, এইটা এখনো কেউ কনফার্ম করতে পারেনি, যে বাহরাইনে কিন্তু ব্যাপক দাঙ্গা চলতেছে। এবং এর মধ্যে আসলে বাহরাইনের রাজা যে ঈসা আল খলিফা, উনি দেশে আছে না পালিয়ে গেছে, এইটা নিয়ে খুব চলতেছে। এবং সারা দেশ কিন্তু অগ্নিগর্ভ, ইরানিরাও ব্যাপক মিসাইল মারতেছে, স্থানীয় জনগণের বিক্ষোভ, এবং ওদের আর্মির মধ্যেও হয়তো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান বেস সরিয়ে দিতে হবে, এটাই হচ্ছে মূল কারণ। এই জায়গাগুলোতে এসে আচ্ছা আতিক ভাই, আমি আবার কমেন্ট সেকশন যাচ্ছে, তারপরে আপনাকে 1 মিনিটে আমি একটা কোশ্চেন করে আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করে দেবো। সেই কোশ্চেনটা হচ্ছে, আমরা গত বছর দেখেছিলাম 12 দিনের একটা যুদ্ধ, কিন্তু এই ম্যাসিভ আকারের যুদ্ধ না এখন যেভাবে হচ্ছে। আপনার কি মনে হয় এই যুদ্ধের কতদিন হতে পারে? 12 দিনে কোনো ডেডলাইন আছে কিনা? আর মাঝখানে এরদোগান চেষ্টা করছে যুদ্ধটা বন্ধ করার জন্য, এটা কতটা সঠিক? এই দুটো প্রশ্ন। সর্বশেষ আপনি যেটা জানতে চাইলেন যে আসলে কতদিন যুদ্ধটা যেতে পারে, নতুন নেতার পরে এরদোগানের যে চেষ্টা। আর আরেকটা জিনিস, আপনি যুদ্ধের আপডেট কিন্তু আছে, সৌদি আরব থেকে কিন্তু সকল মার্কিন দূতাবাস কর্মীকে আমেরিকা সরিয়ে নিচ্ছে। তার মানে সৌদি আরবে হামলা বেশ ভালো মতোই হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে, এবং জায়গা মতো লেগেছে। হ্যাঁ, আর আপনি যেটা বলছেন যুদ্ধ কতদিন, আসলে যুদ্ধের তো কোনো হিসাব নেই কয়দিন, আর যুদ্ধটা যেন প্রলম্বিত না হয় এটা সবাই চেষ্টা করতেছে, কিন্তু ইসরায়েল চাচ্ছে যুদ্ধটা যেন প্রলম্বিত হয়। হ্যাঁ, এবং এই কারণেই সে দেখবেন মধ্যপ্রাচ্যের এদেরকে নানান ভাবে উস্কাচ্ছে, সে নিজে এত বেশি হামলা করতেছে, এবং এমন সব স্পর্শকাতর জায়গায় হামলা করতেছে যে ইরানিরা তখন শপথ নিতে বাধ্য হচ্ছে যে এটা কাউন্টার না দিয়ে আমি তোমাকে ছাড়বো না। তো যখন এইভাবে যাচ্ছে তখন আসলে যুদ্ধ ছোট হওয়ার সুযোগ নেই। আর যেহেতু নতুন নেতা এসেছে,
তার নেতৃত্বেও আসলে নতুন যোদ্ধারা উজ্জীবিত হয়ে আরো বেশি ঝাঁপিয়ে পড়বে। আর এরদোগানের যে চেষ্টা, এটা আসলে খুব বাস্তবসম্মত, কারণ আপনি জানেন যে তুরস্ক দীর্ঘদিন যাবত এই কুর্দিদের নিয়ে একটা সমস্যা আছে, এবং খোদ তুরস্কের রাজনীতিতে এটা সমস্যা, এবং তুরস্কের আর্মি সবসময় তাদের জন্য ব্যস্ত থাকতে হয়, এবং তুরস্কের আর্মি দেখবেন অগ্রবর্তী হয় ইরাকের ভিতরে এসেও তুর্কি এই কুর্দি পোস্ট গুলায় হামলা চালায়, কুর্দি এলাকাগুলায় পিকেকের পোস্ট বা তাদের ভাষায় অন্য সন্ত্রাসীদের। এবং সিরিয়াতেও কিন্তু তাদের যে অনুপ্রবেশের যে দাবি, সেটা তাদের মূল দাবিটা ছিল এখানকার কুর্দিরা আমাদের ডিস্টার্ব করতেছে। সেটাই তো এখন স্বাভাবিকভাবেই যে মার্কিনীরা চেষ্টা করতেছে কুর্দিদেরকে উস্কাইতে, ইরানের কুর্দিদেরকে বা ইরাকের কুর্দিতে। তো এই উস্কানিটা, এবং এদের কাছে যখন অস্ত্র টস্ত্র সরবরাহ করবে, যদি করতে পারে আর কি, এখনো পারতেছে না, কারণ ইরবিলে যে মার্কিন ঘাঁটিতে মুহুর্মুহু হামলা হচ্ছে ইরানিদের, তো সেটা তো তুরস্কের স্থিতিশীলতার পক্ষেও হুমকি। তুরস্ক এখন যেমন একটা মুসলিম বিশ্বের শক্তি হতে চায়, তুরস্কের এরদোগান অবিসংবাদিত নেতা হওয়ার আকাঙ্ক্ষা, সুলতান হিসাবে তাকে জাহির করতে চায়, তো তার এই জাহির হওয়ার পথে তো এগুলো মৌলিক বাধা, এবং তুরস্কের অর্থনীতিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এবং আপনি জানেন যে তুরস্কের ভিতর দিয়ে কিন্তু ইরানের যে বাণিজ্যটা, মূলত ইরানি পণ্যগুলো তুরস্কে চলে যায়, ওটা তুর্কি লেভেল মেরে ওটা সারা পৃথিবী মাঝখান থেকে একটু পয়সা নেয় আর কি। তো তুরস্ক যে বিশ্বব্যাপী কিন্তু একটা বড় খাদ্য বা ঔষধ, বিভিন্ন ধরনের কাঁচামাল সরবরাহকারী দেশ, কাঁচামাল পাকামাল, তো তুরস্কের সেই জায়গাটা তো তখন ক্ষতিগ্রস্ত, তাদের অর্থনীতি তখন মারাত্মক বাধাগ্রস্ত হবে, তাদেরকে নতুন করে আবার কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এবং আমেরিকা যে এখানে ডুয়েল ট্রিপল গেম খেলতেছে না, সেটাও তো আমরা জানি না, এরপরে তুরস্ককে সাইজ করে দেয় কিনা একই চান্স। এটা আমি জানতে চাচ্ছি, এটা নিয়ে আমরা একটা পর্ব করবো ইনশাআল্লাহ। আর জিওপলিটিক্সে সবাই বলে নিজের স্বার্থ আগে, তাই তুরস্কের স্বার্থ আগে। এই স্বার্থটাতে যদি যুদ্ধটা বন্ধ হয়, আমরা সাধুবাদ জানাই। এবং আমরা জানেন যে ন্যাটোতে দ্বিতীয় সর্বোচ্চ সৈন্য সংখ্যা হচ্ছে তুরস্কের, ন্যাটোর সদস্য। সবকিছু মিলে এই যুদ্ধে উনি সাকসেস হতে পারে, চেষ্টা করছে। ধন্যবাদ ওনাকে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আপনাদের ভালো লাগছে, তারপরেও আমাদের খুঁটিনাটি যদি কোনো নেগেটিভ দিক থাকে অবশ্যই আমাদের জানাবে, আমরা শুধরে নিব। আপনারা নিজেরা ইনফর্ম হবেন, ঘন্টায় ঘন্টায় নিউজ দেখবেন। সুযোগ যেখানে, এখন তো মোবাইল আছে সবার হাতে, পৃথিবীতে ছোট, আপনি ফেক নিউজে দেখেন, সত্যি নিউজে দেখেন, তারপর নিজেই বাছাই করেন, বিবেচনা আপনার এটা। কারণ এআই দিয়ে যত নিউজ, এআই দিয়ে যত ভিডিও দিয়ে, আপনি একটু খেয়াল করলে সঙ্গে সঙ্গে ধরতে, আপনার এক্সপার্ট হওয়া লাগবে না। তো আপনারা যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকুন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে প্রায় নিহতের খবর আসছে। আমরা জানি না, আমরা হয়তো বা গুরুত্বপূর্ণ বা ডেঞ্জারাস জায়গাগুলোকে বাংলাদেশিদের নিয়োগ দেওয়া হয়েছে কিনা, গরিব দেশের আফ্রিকানদের নিয়োগ দেওয়া হয়েছে না, হতেও পারে, কারণ আজ পর্যন্ত কোনো আরব কিন্তু মারা যায়নি, বহির্দেশের শ্রমিকরাই মারা গেছে। তারপর যতটুকু সম্ভব নিজেরা নিরাপদে, তার মধ্যে বাংলাদেশি 3 জন। আমরা চাই না এই 3 জনের যেন শেষ হয়, এর মধ্যে আর মৃত্যুর সংখ্যা না বাড়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের অনুষ্ঠানটা অবশ্যই দেখবেন, সম্পূর্ণটা দেখবেন, তারপর শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।